আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং এর মডিউল 4 পড়ব। মডিউল 4 কে বলা হয় মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইটস আইও সিস্টেম। আমরা আইও মানে বলতে বুঝি ইনপুট আউটপুট। তো এর আগের মডিউলগুলোতে আমরা দেখেছি যে মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুটগুলো কিভাবে কানেক্টেড থাকে এবং তারা প্রত্যেকটা আইও পোর্টের মাধ্যমে কানেক্টেড থাকে এবং প্রত্যেকটা পোর্ট একটা অ্যাড্রেসেবল একটা অ্যাড্রেস বহন করে। তো আইও অনেক ধরনের। তো শুরুতেই যদি আইও ডেফিনিশন বলি, তাহলে আইও ডিভাইস কানেক্টেড টু মাইক্রোপ্রসেসর প্রোভাইড অ্যান এফিশিয়েন্ট মিনস অফ কমিউনিকেশন বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড আউটসাইড ওয়ার্ল্ড। এটা আমরা জানি। তো আইওর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো শুরুতে আইওকে আমরা ডিভাইড করেছি দুটো ভাগে। একটাকে আমরা বলি ফিজিক্যাল আইও, একটাকে আমি বলি লজিক্যাল আইও। তো ফিজিক্যাল আইও সেই আইওগুলো যেই আইওগুলো অপারেটিং সিস্টেম ছাড়া এক্সিকিউট হয়, আর যেই আইওগুলোতে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এক্সিকিউট হয় সেগুলোকে বলে লজিক্যাল আইও। ঠিক আছে? যেমন এই যে লজিক্যাল আইও অপারেটিং সিস্টেমের মাধ্যমে, মানে এখানে ইনপুট দেয় হলো ওএস বা অপারেটিং সিস্টেম এবং আউটপুটও পায় ওএস বা অপারেটিং সিস্টেম। যেমন আমাদের কম্পিউটারের ভিতরের কিছু কাজ, ইনপুট আউটপুটের কিছু কাজ, কিছু ফাংশন কলিং হয়, এই আইও রুটিনগুলো হয়, এগুলো করে অপারেটিং সিস্টেম। এগুলোকে আমরা বলি লজিক্যাল আইও। আর ফিজিক্যাল আইও কি? অপারেটিং সিস্টেম নাই, অপারেটিং সিস্টেম যদি তাকে ইনপুট না দেয় তাহলে ইনপুট কে দিবে? ইনপুট দিবে কে? ইউজার। তার মানে যারা ইউজার মাস্ট ওয়ার্ক ডাইরেক্টলি উইথ দ্য ফিজিক্যাল আইও ডিভাইস, মানে ইউজার ডিরেক্ট কাজ করে। যেমন আমি কথা বলতেছি, মাইক্রোফোনে এখন আমার এটা ইনপুট যাচ্ছে এবং আপনারা এই স্পিকারে এটার আউটপুট পাচ্ছেন সাউন্ড, এবং প্লাস হলো ডিসপ্লেতে আসলে দেখতে পারতেছেন। তো এটাতে কিন্তু আপনার এবং আমার সরাসরি ইনপুট আউটপুট জড়িত। তো এই ধরনের আইওগুলোকে বলে ফিজিক্যাল আইও। তো আমরা আসলে লজিক্যাল আইও নিয়ে পড়বো না, আমরা আসলে ফিজিক্যাল আইও নিয়ে পড়বো। তো এই ফিজিক্যাল আইও আজকে আমরা দেখব। there are three types of physical IO in a microcomputer system. একটাকে বলে প্রোগ্রামড আইও, একটাকে বলে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, আর একটাকে বলে ডিএমএ। এটা দুটো নাম আছে, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, কেউ আবার ডাইনামিক মেমোরি অ্যাক্সেস বলে, একই জিনিস। তো এবার আমরা একটু প্রোগ্রামড আইওটাকে একটু এলাবোরেট করি। সো প্রোগ্রামড আইও গুলো আমাদের যেটা আগেই বলেছি যে বিভিন্ন পোর্টের মাধ্যমে কানেক্টেড থাকে। এই পোর্টগুলোতে একটা প্রোগ্রাম করা থাকে, এবং প্রোগ্রামটা কি করা থাকে? একটা রেজিস্টার মেমোরি থাকে প্রোগ্রামড আইওর সাথে, যেই রেজিস্টার মেমোরিটার নাম হলো ডিডিআর, ডাটা ডিরেকশন রেজিস্টার। এই ডাটা ডিরেকশন রেজিস্টার তার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিছু নাম্বার জেনারেট করে। সেই নাম্বারগুলো বিভিন্ন পোর্টকে অ্যাসাইন করে, এবং সেই পোর্টগুলোই অ্যাসাইন হয়, কোনোটা ইনপুট পোর্ট হিসেবে অ্যাসাইন হয়, কোনোটা আউটপুট পোর্ট হিসেবে অ্যাসাইন হয়। তো এবং এটা দুই ধরনের আইও পোর্ট সে এক্সিকিউট করে। একটা সিম্পল করে, নর্মাল একটা সিরিয়াল পোর্ট করে, আরেকটা করে প্যারালাল পোর্ট। তো আরেকটু সহজভাবে যদি আমি বুঝাই দিই, যে এইখানে দেখেন এগুলো আমার আইও পোর্ট। এগুলো ধরেন সাপোজ এগুলো এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তো যেটা বললাম যে ডিডিআর, ডাটা ডিরেকশন রেজিস্টার, যে আমাদের মেমোরিটা আছে তার ভিতরে প্রোগ্রাম করে, ধরেন একটা হেক্সাডেসিমাল 34 আমার প্রোগ্রাম করে দেওয়া হলো। তো সে কি করবে? সে একটা 8 বিটের একটা আমার রেজিস্টার মেমোরি। সো 8 বিট যদি আমি থাকে, তাহলে আমরা জানি যে 2 বিট প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট আমার 4 বিট বাইনারি ডাটা রিপ্রেজেন্ট করে। তাহলে 3 4, এটা যদি হেক্সাডেসিমালকে আমি বাইনারি করি, 3 মানে 0011 আর 4 মানে 0100। তো এটা আপনারা যদি বাইনারি করেন জানবেন। তো আমি এটাকে হেক্সাডেসিমালটাকে বাইনারি করে নিলাম। তো সে কি করে? এই প্রোগ্রামটা যে করা থাকলো এইটাকে বাইনারি করে ডিডিআর এর ভিতরে দেয়। এরপরে ডিডিআর যেই বিটগুলো তার 0, ওই বিটগুলোর এগেনিস্টে আইওতে ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেস করে। 0 গুলোর জন্য ইনপুট পোর্ট, এটা এই অ্যারো এদিকে মানে ইনপুট, আর এদিকে মানে আউটপুট। তার মানে এইদিকে ইনপুট, এদিকে আউটপুট। তার মানে এই 0-র এগেনিস্টে দুটো 0 এগেনিস্টে দুটো, একটা আউটপুট, এরকম
তার মানে এখানে আমাদের 5টা ইনপুট পোর্ট আর 3টা আউটপুট পোর্ট সে ডিজাইন করেছে। ঠিক আছে, এই অনুযায়ী আবার কিছুক্ষণ পরে যদি আমি এটা এখানে আরেকটা ভ্যালু দেই, তাহলে সেই অনুযায়ী আবার এই আইও পোর্ট গুলো ডিজাইন হবে। তো এইটাকে বলা হচ্ছে প্রোগ্রামড আইও। একদম খুব প্রাইমারি লেভেলের এইটা প্রোগ্রামড আইও। এটা ডাটা ডিরেকশন রেজিস্টারের ভিতরে এটা বাইনারি ডিজিট গুলো মানে রিপ্রেজেন্ট করে ইনপুট না আউটপুট পোর্ট হবে। এখন আমার 10টা ইনপুট লাগবে, কিন্তু এখানে আমার ইনপুট আছে 5টা, আউটপুট আছে 3টা। আমার 5টা আউটপুট লাগবে, তখন তো আমার এটা কাজ করবে না। হ্যাঁ, আবার একটা ইনপুট লাগবে, তারপরেও আমার এটার জন্য 8টা সে ডিজাইন করে রাখবে। তো এখন আমার যদি বেশি লাগে তখন আমি কি করব? এই কারণে তখন আমরা কি ইউজ করব? তখন আমরা প্যারালাল আইও ইউজ করব। ওকে, সো এটাকে অনেক সময় বলে কমান্ড রেজিস্টার ফর অল পোর্টস। এইটা কি করে? খুব সিম্পল। এইটা সেই ডিডিআর, ধরেন এই ডিডিআর এ 8 বিটের ডিডিআর। এখন এটাকে যদি আমি কমান্ড রেজিস্টার বলি, তো এই এক একটা বিটের জন্য আবার 8টা করে পোর্ট আমার অ্যাড্রেস করা থাকবে। তার মানে এই 1 মানে একটা আউটপুট, এই 1 এর এগেইনস্টে আমি 8টা আউটপুট পোর্ট পাবো। এই কারণে এটাকে কমান্ড রেজিস্টার বলতেছে। 0 তার মানে 8টা ইনপুট পোর্ট পাবো। এরকম যেহেতু 8টা, তাহলে 8 64টা আমি পোর্ট আমি ডিজাইন করতে পারবো। 64টা পোর্ট ইজ দ্যাট টাইম হিউজ। তো এটা একটা ফ্যান্টাস্টিক আমার ওয়ে অফ তখন আমার আইও ম্যাপিং ছিল। কিন্তু প্রবলেম হলো, আমার ধরেন 2টা ইনপুট লাগবে, 2টা আউটপুট লাগবে। তো 2টা ইনপুট 2টা আউটপুটের জন্যও কিন্তু আমার এই পুরো ইনপুট আউটপুট পোর্টের এই দোকান খুলে বসে থাকতে হবে 64টা। এখানে যেমন 2টার জন্য 8টাই আমার করতে হতো, এখানে আমার 64টারই দোকান খুলে বসতে হবে, কারণ একটা তো পার্টিকুলার আমি কাজ করতে পারবো না। তো সবার জন্যই কিন্তু পোর্ট অ্যাসাইন করে বসে থাকতে হবে। সো আমার আসলে এটা অ্যাড্রেসের ওয়েস্টেজ। হ্যাঁ, তো এই ধরনের আইওকে পরে কিভাবে এখন বিজ্ঞানীরা চিন্তা করলো, সায়েন্টিস্টরা ভাবলো যে কিভাবে আসলে এটাকে এই অ্যাড্রেস ওয়েস্টেজটাকে কমানো যায়। কারণ আপনারা দেখছেন যে মেমোরির অ্যাড্রেস ওয়েস্টেজ কেমনে আমরা কমাইলাম, যে আমরা পার্শিয়াল ডিকোডিং ইউজ করছি, লিনিয়ার ডিকোডিং এর বদলে লজিক ইউজ করছি। তো এখানে পোর্টেরও অ্যাড্রেসগুলোকে কেমনে আমি কমাইতে পারি, এটাও একটা বিরাট বড়ই। তো তার জন্য তারা এক ধরনের আইও আপনার কি করলো, এটাও কিন্তু প্রোগ্রামড আইও, এক ধরনের আইও বললো, সেটার নাম দিলেন তারা স্ট্যান্ডার্ড আইও। স্ট্যান্ডার্ড আইও কি বলতেছে? স্ট্যান্ডার্ড বলতেছে এরকম দোকান খুলে বসার দরকার নাই, আমাদের কম্পিউটারের মাইক্রোপ্রসেসর একটা পিন থাকবে, পিনটার নাম হলো আইও এবং মেমোরি পিন। এই আইও মেমোরি পিনটাতে যখন সিগন্যাল যাবে তখন বুঝবো যে আমার আইও চিপ অথবা মেমোরিতে অপারেশন হবে। তো একটু ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ইনপুট হবে না আউটপুট হবে, সেইটা আমি কিভাবে প্রকাশ করব? সেইটা আমাদের হবে কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে। তার মানে এখন ডাইরেক্ট আমি আইও ইনস্ট্রাকশন দেব কি কাজ করতে হবে। যেমন এখানে একটা ইনপুট ইনস্ট্রাকশন আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদিও এখনো ডিটেল পড়ি নাই। এগুলোকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং বলে। এখানে প্রত্যেকটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর 3টা পার্ট থাকে। প্রথম এই পার্টটাকে, ফার্স্ট পার্টটাকে বলা হয় অপকোড বা কমান্ড বা ইনস্ট্রাকশন। এরপরে দুটো অপারেন্টস থাকে। এই অপারেন্টসের প্রথম অপারেন্টসকে বলে ডেস্টিনেশন, পরের অপারেন্টসকে বলে সোর্স। সব সময় যেই ধরনের ইনস্ট্রাকশন হোক, এইটাকে বলা হয় সোর্স, এটা ডেস্টিনেশন, এটা আমার কমান্ড। তাইলে সবসময় এদিকে যাবে, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। আইএন মানে এখানে বলা হচ্ছে ইনপুট, ইনপুট দাও। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশন মানে পোর্ট এর মধ্যে কিছু একটা আছে, সেটা ইনপুট দাও। এল আসলে একটা রেজিস্টার মেমোরি। আপনারা যে অ্যাকুমুলেটর রেজিস্টারের নাম শুনছিলেন, ওই অ্যাকুমুলেটর, এখানে এএল এএক্স আছে। আমরা জাস্ট নেক্সট ক্লাসেই আসলে এগুলো ডিসকাস করব, সমস্যা হবে না তখন। আপাতত ইনস্ট্রাকশন গুলো একটু একটু বুঝেন এখানে, তাইলে পরবর্তীতে সুবিধা হবে। তার মানে কি, সোর্স থেকে ডেস্টিনেশন হচ্ছে কি করতে বলছে? ইনপুট নাও। আবার এখানে কি বলতেছে? আউটপুট দাও। তো আউটপুট দাও কি? এই এল এর যে ভ্যালুগুলো আছে, এল এর মধ্যে কোনো একটা হয়তো বা ভ্যালু আছে, সেটা পোর্টে মানে কম্পিউটারের কোনো একটা পোর্ট, ধরেন আমার এই যে কিবোর্ডটা, এই ডিসপ্লেটাই ওই পোর্টে ধরি, তাহলে এখানে কিছু একটা আমার সেভ করা আছে, এটা পোর্টেতে আউটপুট দাও। তো এইভাবে স্ট্যান্ডার্ড আইও বললো কি, এইভাবে তুমি প্রোগ্রাম করে দোকান খুলে না বসে থেকে তোমার যখন ইনপুট আউটপুট লাগবে
তখন তুমি কি করবা, তুমি এরকম কমান্ড দিবা, তাহলে কমান্ড দিলেই সে ইনপুট এবং আউটপুট ঠিক করবে। তাতে কি আমার এই অ্যাড্রেস, এতগুলো অ্যাড্রেস নষ্ট হচ্ছে না, 10টার জন্য 10টা আমার দিলেই হবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আমি তো এখানে ইনপুট এবং আউটপুট ডিটারমাইন করলাম, কিন্তু আমাদের ইনপুট আউটপুট দুই ধরনের হয়, মেমোরিতে ইনপুট আউটপুট হতে পারে, আইওতে ইনপুট আউটপুট হতে পারে। এইটা আমি কিভাবে ডিটারমাইন করব? সো যেহেতু ইনপুট এবং আউটপুট যখন হবে, আমি যেমন আপনাদেরকে বললাম যে মেমোরি ইনপুট আর একটা মেমোরি আর একটা আইও, তার মানে দুইটা ব্যাচ, বললাম যে তোমরা 10টার সময় আইসো, আমি দেখি কার ক্লাস নেব, তাহলে কিন্তু আপনারা দুই ব্যাচ এসেই বসে থাকবেন। তারপর আমি ডিসাইড করব যে কোন ব্যাচ, ইনস্ট্রাকশনের মাধ্যমে বলবো যে হ্যাঁ আমি মেমোরি সিলেক্ট করলাম বা তোমাদের ব্যাচকে পড়াবো, তখন আরেকটা ব্যাচ তখন চলে যাবে। তো আলটিমেটলি প্রত্যেকটা সময়ে এক একটা কমান্ডের জন্য মাইক্রোপ্রসেসর দুটো আমার অ্যাড্রেস ধরে রাখবে, আইদার মেমোরির জন্য অথবা আইওর জন্য। হ্যাঁ, তো এটার চেয়ে যদিও অনেক ভালো, কিন্তু তারপরও দুটো অ্যাড্রেস লাগতেছে, এক্স্যাক্ট একটা অ্যাড্রেস কিন্তু লাগতেছে না। সে আমার কমান্ডে বুঝতেছি যে আমার একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে ইনপুট আউটপুট নিব, কিন্তু কি হবে আসলে, এটা আইওতে যাবে না মেমোরিতে যাবে, এটা ডিটারমাইন করা হচ্ছে না, পরে হচ্ছে, যার কারণে আমাদের জন্য দুটো অ্যাড্রেসই আসলে আমার ওয়েট করতে মানে লাগতেছে। যদিও আগেরটার চেয়ে ভালো, তারপরেও তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো আরো কত ভালো করা যায়, কারণ কম্পিউটার সিস্টেম মানে দিনের পর দিন অপটিমাইজেশন হচ্ছে, যত বেশি অপটিমাইজ হবে, যত কম ইউজ করতে পারবো রিসোর্স, তত ফাস্টার হবে, তত জিনিসটা রোবাস্ট হবে, তত আমার জায়গা কম লাগবে, কম জায়গায় বেশি জিনিস ইউজ করতে পারবো। এগুলো আপনারা টাইম টু টাইম আমার লেকচার শুনলেই বুঝতেছেন যে আমরা আস্তে আস্তে মানে আমাদের মডার্ন কম্পিউটার সিস্টেমের দিকে যাচ্ছি। তো তখন তারা বললো যে আরেক ধরনের আইও, যেটার নাম মেমোরি ম্যাপড আইও। সো মেমোরি ম্যাপড আইও কি? মেমোরি ম্যাপড আইও এই ধরনের ইনস্ট্রাকশন ইউজ করবে, কিন্তু একটা কাজ করবে, যে অ্যাড্রেসটা তাও থাকবে, সেই অ্যাড্রেসটা শুরুতেই অ্যাড্রেসের ভিতরে তার যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে প্রথম যে বিটটা, সেই বিটটা বলে দিবে যে এটা মেমোরি অপারেশন হবে না আইও অপারেশন হবে। ঠিক আছে, এটা 1 থাকলে মেমোরি অপারেশন, 0 থাকলে আইও অপারেশন। প্রথমেই যদি এটা দেওয়া থাকে, তাহলে কি হলো, আমার এই যে অ্যাড্রেস এখন আর 50% অ্যাড্রেস সংখ্যা কমিয়ে গেল, কারণ আগে 10টা ইনস্ট্রাকশনের জন্য 20টা আমার অ্যাড্রেস ধরে রাখতে হতো, কারণ প্রত্যেকটার জন্য দুটো করে, কিন্তু এখন 10টার জন্য 10টাই লাগবে। সো আমার এখন অ্যাড্রেসিং মেমোরি মানে একদম হাফ করে ফেলতে পারলাম। তো জিনিসটা কি হলো, আরো অনেক ডেভেলপড হইলো। ঠিক আছে, তো এইটাকে বলে মেমোরি ম্যাপড আইও। তো আমরা যে ধরনের মাইক্রোপ্রসেসরটা পড়বো 8086, এটা আসলে কম্বিনেশন অফ দিস টু, স্ট্যান্ডার্ড আইও এবং মেমোরি ম্যাপড আইও। এই আইও গুলোকে বলা হয় প্রোগ্রামড আইও। ঠিক আছে, তো কি কি প্রোগ্রামড আইও? আমাদের প্রথমে একটা আমরা সিরিয়াল এবং প্যারালাল প্রোগ্রামড আইও দেখলাম, তার চেয়ে একটু ইম্প্রোভাইজ দেখলাম স্ট্যান্ডার্ড আইও, এবং তারপরে আমরা দেখলাম মেমোরি ম্যাপড আইও। ওকে, সো এইগুলোর উপরে বেস করে দুই ধরনের প্রোগ্রামড আইও তৈরি হয়, একটাকে বলে কন্ডিশনাল, একটাকে বলে আনকন্ডিশনাল। কন্ডিশনালটা কি? কন্ডিশনালটা হলো যে আপনার কোনো কন্ডিশনের উপরে বেস করে সে কাজ করবে, কাজ করাটা কি প্রোগ্রাম করা আছে, কিন্তু প্রোগ্রামটা চলবে কন্ডিশনের উপর বেস করে। আর আনকন্ডিশনাল মানে সে কোনো কন্ডিশনই করবে না, সে যে প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রাম অনুযায়ী চলতেই থাকবে চলতেই থাকবে, আপনার কোনো কন্ডিশন দেওয়া টাওয়ার সাথে তার কোনো কাজ নাই। তো আমরা প্রথমে কন্ডিশনাল আইওর একটা এক্সাম্পল দেখি। সাপোজ এটা একটা এডি কনভার্টার। তো তার কাজটা কি? তার কাজটা হলো যে কনভার্ট করে দেয়, অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটাতে কনভার্ট করে দেয়। তো এখানে কি আছে, এখানে আমার আসলে এটা হারিয়ে গেছে, এইটা হলো আমার 8 বিটের একটা ডাটা বাস। হ্যাঁ, এখানে আমার একটা স্টার্ট পিন আছে, এই পিনগুলো এখানে দেওয়া আছে, এখানে একটা বিজি সিগন্যাল আছে। হ্যাঁ, তো যাই হোক, কোনো সমস্যা নেই, এটা একটা খুব সিম্পলি আমি বুঝাই, খুবই সিম্পলি আপনাদেরকে যদি একটু বুঝাই। এটা আমার ডাটা বাস, এটা প্রোগ্রাম করা আছে কি করবে, অ্যানালগ ডাটা পাবো, ডিজিটাল ডাটাতে কনভার্ট করব। ঠিক আছে, এইগুলো হলো ধরেন এখান থেকে আমি ডাটা নিব, সাপোজ নিয়ে এগুলোকে ডিজিটাল করে পাঠিয়ে দিব। এখন এইটার মধ্যে এটা প্রোগ্রাম করা আছে যে অ্যানালগকে ডিজিটাল বানাই ফেলতে হবে, কিন্তু সে কন্ডিশনাল। কন্ডিশনালটা কিরকম, এইখানে একটা স্টার্ট একটা পিন আছে। তো আমার যখনই মাইক্রোপ্রসেসর, ধরেন এটা মাইক্রোপ্রসেসর, তো মাইক্রোপ্রসেসর এইখানে একটা সিগন্যাল পাঠাবে, যে তুমি কি
এখন ফ্রি আছো, আমি কিছু ডাটা পাঠাবো যেটাকে অ্যানালগ থেকে ডিজিটাল করতে হবে বলে মাইক্রোপ্রসেসর ওয়েট করবে যতক্ষণ না এই পিন থেকে সে কোনো ইনপুট মাইক্রোপ্রসেসরকে দিচ্ছে। সাপোজ এটাকে বলে বিজি পিন। তো তার মানে সে একটা রিকোয়েস্ট করলো যে আমার একটা জিনিস তুমি আমাকে অ্যানালগ থেকে ডিজিটাল করে দাও। এই প্রোগ্রামটা এর ভিতরে করা আছে, কিন্তু কখন করবে? যখন সে ফ্রি থাকবে। সাপোজ সে আরেকটা কাজ করতেছে, তখন কিন্তু মাইক্রোপ্রসেসর বসে থাকবে। তো সে যখন ফ্রি হবে সে কি করবে? একে একটা দিবে, একে তখন একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ আমি এখন ফ্রি আছি। তখন মাইক্রোপ্রসেসর ডাটা দিবে, সে কাজ করে দিবে। তো যেহেতু এই কন্ডিশনটা সে ফ্রি আছে কিনা বা সে ওকে যখন জানাইলো তখন দিল, এই কন্ডিশনের উপর বেস করে হলো আমাদের এই প্রোগ্রাম আইও গুলো কাজ করবে। এগুলোকে বলা হয় কন্ডিশনাল প্রোগ্রাম আইও। আমাদের মোটামুটি অনেক আইও গুলাই আসলে কন্ডিশনাল প্রোগ্রাম আইওর মধ্যে আছে। তার মধ্যে যত কনভার্টার গুলো সব কন্ডিশনাল আইও। তো এটার একটা প্রবলেম, খুবই ভালো জিনিস, কিন্তু প্রবলেমটা হলো মাইক্রোপ্রসেসরকে বসে থাকতে হচ্ছে। মাইক্রোপ্রসেসর যতক্ষণ না আপনি এই কাজটা না করতেছেন ততক্ষণ মাইক্রোপ্রসেসর বসে আছে। সো ওয়েস্টেজ অফ টাইম। লেখাগুলো আসলে চলে গেছে, এখানে এটা বোঝানো হয়েছিল। যা এনিওয়ে, আমি মনে হয় আশা করে বুঝাইতে পারছি। এরপর একটা আছে আনকন্ডিশনাল। আনকন্ডিশন কি? এটার যেভাবে প্রোগ্রাম করা আছে সেভাবেই চলবে, কন্ডিশনের সাথে কোনো সম্পর্কই নেই। এটা খুব সিম্পল, যে আপনাদের ডিজিটাল ওয়াচ, হ্যাঁ ডিজিটাল ওয়াচ যেটা হলো কি আপনার 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে যে ওয়াচ করা হয়, সেই ওয়াচটা কিভাবে প্রোগ্রাম করা? সেই ওয়াচটার মধ্যে প্রোগ্রাম করা আছে যে 0 থেকে 59 পর্যন্ত ঘুরবে সেকেন্ডের ঘরটা যখন 00 হয়ে যাবে আবার, তখন একটা ক্যারি দিবে যেটাকে আমরা মিনিট বলি। মিনিটও এরকম ভাবে 00 করে 59 পর্যন্ত করে, যখন ওটা আবার 0 হয়ে যায় একটা ক্যারি দিয়ে একটা ঘন্টা হয়। এরপরে একটা দিন হয় 24 বার সে যদি ঘুরে, এইরকম করে প্রোগ্রাম করা। তো আলটিমেটলি আপনি বাইরে থেকে যত কন্ডিশনই দেন ওই ঘড়ি চলতেই থাকবে। একটা ফানি এক্সাম্পল দেই। পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার কোশ্চেন খুবই সোজা, দেখবেন আপনি লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, ফাটায় লিখতেছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন যে আয় হায় আমার 2টা কোশ্চেন অ্যান্সার করে এখনো বাকি, মাত্র 30 মিনিট সময় আছে। আর আরেকটা ছেলে একটা কোশ্চেনও পারে না, তো সে তো বসে আছে, তো আছে একবার স্যার আসলে একটু একটু দাগায়, আবার ঘুরে, এত কিছু করে হঠাৎ করে ঘড়ি দেখে মাত্র 20 মিনিট হয়েছে। সে বলে ইস, সময় তো আর যাইতেছে না। তো আসলেই কি তাই? ঘড়ি কি ওর জন্য স্লো হয়ে গেল, আপনার জন্য যে পারে তার জন্য ফাস্ট হয়ে গেল? আসলে কিন্তু না। তো এই কারণে যে আমাদের এই ঘড়িগুলো কি আনকন্ডিশনাল, এবং এটাও প্রোগ্রাম করা, কিন্তু এটা আনকন্ডিশনাল। তো আমাদের মাইক্রোপ্রসেসর সিস্টেমে কোনো আনকন্ডিশনাল ছাড়া কোনো কিছু না, মানে আনকন্ডিশনাল কিছু নাই, সব কন্ডিশনাল। ঠিক আছে? তো এইখানে আমাদের যেহেতু কন্ডিশনাল, সেই কন্ডিশনালের সমস্যাটা কি? কন্ডিশনালে আমাকে মাইক্রোপ্রসেসরকে আসলে ওয়েট করতে হইতেছে। সে ওয়েট করতেছে যতক্ষণ ফ্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই সময়টা আমার আসলে লস হচ্ছে। তো কিভাবে এই লসটা আমার ঠেকানো যায়? তো আরেক ধরনের আইও সিস্টেম ডিজাইন হলো, যে আইও সিস্টেমটার নাম আমরা দিলাম ইন্টারাপ্ট ড্রিভেন আইও। ইন্টারাপ্ট ড্রিভেন আইও। হ্যাঁ, ইন্টারাপ্ট কথাটার মানে কি? ইন্টারাপ্ট কথাটার মানে হলো, ধরেন আমি এখন কথা বলতেছি, কেউ এসে আমাকে ডাকলো, ইন্টারাপ্ট করলো। হ্যাঁ, আমি ক্লাসে পড়াচ্ছি বা আপনি আমার ক্লাস শুনতেছেন, হঠাৎ করে আপনাকে কেউ ডাকলো, তখন কি হবে? আপনি থেমে গেলেন, থেমে তখন তাকে অ্যাটেনশন দিচ্ছেন। এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট। তো এরকম ইন্টারাপ্ট ড্রিভেন আইও, মাইক্রোপ্রসেসর কোনো একটা কাজ করতেছে, ইন দ্য মিন হোয়াইল আরেকজন যদি কোনো একটা কিছু মানে আইও অপারেশন দেয়, তখন সেটাকে বলি আমরা ইন্টারাপ্ট ড্রিভেন আইও। তো ইন্টারাপ্ট ড্রিভেন আইও মানে সুবিধাটা কি? ইন্টারাপ্ট ড্রিভেন আইও এই যে প্রোগ্রাম আইওর যে প্রবলেমটা, ধরেন আমি একটা প্রোগ্রামের জন্য দিলাম, সে ওইটা করার জন্য মাইক্রোপ্রসেসরকে ওয়েট করে রাখতেছে, ওই সময়ের ভিতরে যদি আমি একটা ইন্টারাপ্ট করে আরেকটা কাজ করে ফেলতে পারি, তাহলে মানে মাইক্রোপ্রসেসর আইও সিস্টেমটা আরো ফাস্টার হইলো, অপটিমাইজ হইলো। তো সেটাই আসলে এখানে বোঝানো হয়েছে। তো ইন্টারাপ্ট ড্রিভেন আইও 3 ধরনের: এক্সটার্নাল ইন্টারাপ্ট, ইন্টারনাল ইন্টারাপ্ট, আর একটা সফটওয়্যার ইন্টারাপ্ট। তো সবচেয়ে সোজা হলো সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট কি? যে আমি কিছুক্ষণ আগে আমার এখানে একটা পপ আপ উইন্ডো ভেসে আসছিল, এটা কিন্তু আমি করিনি। হ্যাঁ, তারপরে আপনার ধরেন একটা কম্পিউটারে একটা আপডেট আসলো, বা আপনার একটা ভাইরাস ধরলো, তো সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিচ্ছেন, এটা কিন্তু আপনি দেননি। তো এই ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যে ইন্টারাপ্টটা করে,
এই ধরনের ইন্টারাপ্টকে আমরা বলি সফটওয়্যার ইন্টারাপ্ট। এটা আমাদের অপারেটিং সিস্টেমের সাথে জড়িত, অথবা আপনার শিডিউলার আপনি দিয়ে রাখছেন, আপনার শিডিউল অনুযায়ী সে কাজ করতেছে, কিন্তু এটা আপনার ইনপুট, ডিরেক্ট ইনপুটের উপরে কাজ করতেছে না। হ্যাঁ, এইটাকে বলা হয় সফটওয়্যার ইন্টারাপ্ট। এক্সটার্নাল ইন্টারাপ্ট কি? এক্সটার্নাল ইন্টারাপ্ট হলো মাইক্রোপ্রসেসরের যে নিজস্ব ভিতরের কাজ বা সিপিইউর ভিতরের যে কাজ, তার বাইরে থেকে যদি কোনো ইন্টারাপ্ট হয়। বাইরের ইন্টারাপ্ট কেমন? যেমন এই যে বললাম যে আমি এখন পড়াচ্ছি, হঠাৎ করে একটা ছেলে দরজা খুলে, ধরেন আপনি চিন্তা করেন আমি ক্লাস নিচ্ছি, সে ফর এক্সাম্পল 305 নম্বর রুমে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে একটা ছেলে দরজা খুলে, স্যার একটু আসবো, এইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্টটা ভালো কেন আমি বলতে চাই যে এই সিস্টেমটা যদি আমার ইন্টারাপ্ট না থাকতো, তাহলে ধরেন একটা ছেলেটার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে, তার একটা সিগনেচার দরকার, তো সে আমার জন্য ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বসে থাকবে যতক্ষণ না আপনার এই ক্লাসটা শেষ না হচ্ছে। তো এর মাঝখানে সে ঢুকলো, আমি একটা সিগনেচার করে দিলাম, খুব কম সময়ের মধ্যে ইন্টারাপ্টটা হয়ে গেল, কিন্তু একসাথে দুটো কাজ হয়ে গেল। আপনারা হয়তো বা খুব ছোট্ট সময়ের জন্য একটু ইন্টারাপ্ট হলো, কিন্তু সিস্টেমটা কিন্তু ভালো হইল। তো আমাদের কম্পিউটারে কিন্তু একদম অহরহ এই কাজগুলো হচ্ছে। যেমন আমাদের যে গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ড গিগাবাইট ডাটা নিয়ে কাজ করে, আর আপনার মাউস কিবোর্ড আপনার বিটে কাজ করে। যেমন একটা মাউস এট এ টাইম 40টা বেশি আপনার ইনপুট দিতে পারে না, 40টা বিট। আর একটা কিবোর্ড 100 থেকে 100টা বিটের বেশি দিতে পারে না। আপনি তো ম্যাক্সিমাম একটা দিতে পারবেন, বা 1 সেকেন্ডে খুব ফাস্ট হলে আপনি 2টা 3টা দিতে পারবেন, কিন্তু এমনি সে 80টা থেকে 100 বা 120টা দিতে পারে। আর 40র মতো পারে হলো একটা মাউস। সেইখানে আপনার একটা গ্রাফিক্স কার্ড চিন্তা করেন, একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছে কয়েক গিগা বাইট অফ ডেটা ইনপুট। এখন সে যদি এই নর্মাল মাউসের স্পিডে কাজ করতো, তাহলে তো আর কোনো কাজে, এই যে দেখেন একটা ইন্টারাপ্ট হইলো, হ্যাঁ, এটা কিন্তু আমি করি নাই। তো এইটাকে বলা হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট। আপনার একটা দেখেই ফেললেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এক্সটার্নাল ইন্টারাপ্ট যেটা বলতেছিলাম, তো বাইরে থেকে যে ইন্টারাপ্ট গুলো হচ্ছে সেটাকে আমি বলতেছি এক্সটার্নাল ইন্টারাপ্ট, রাইট? আমার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর নয়েজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, ডোন্ট মাইন্ড। এনিওয়ে, সো এটাকে আমি বলতেছি এক্সটার্নাল ইন্টারাপ্ট, বাইরে থেকে ইন্টারাপ্ট। ওকে, তো বাইরে থেকে ইন্টারাপ্ট গুলো দুই ধরনের হতে পারে, একটাকে বলি মাস্কেবল ইন্টারাপ্ট, একটাকে বলি নন মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল মানে কি? মাস্কেবল মানে হলো ইন্টারাপ্টটা আমি এনেবল করে রাখছি বা ডিসেবল করেও রাখতে পারি, তার মানে আমার একটা হাতে অপশন আছে। আর নন মাস্কেবল মানে হলো আমি ইন্টারাপ্টার উপর আমার কোনো কন্ট্রোল নাই, সে কোনো কমান্ড আমার শুনবে না। তো মাস্কেবল কিরকম? মাস্কেবল হলো এই যে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা ধরেন খোলা, আপনার একটা ছেলে ঢুকতেও পারে, সে নাও ঢুকতে পারে, সমস্যা নাই। আর আরেকটা হতে পারে রুমটা আমি কি লক করে রাখছি, তাহলে সেই ছেলেটা ঢুকতে পারবে না। এটা আমার হাতে অপশন আছে যে আমি এনেবল করে রাখতে পারি, ডিসেবল করে রাখতে পারি, মাস্কেবল ইন্টারাপ্ট। তো সেটা কিভাবে করতে পারি? ইআই মানে এনেবল ইন্টারাপ্ট, আর ডিআই মানে হলো ডিসেবল ইন্টারাপ্ট, ডিসেবল করে রাখলাম। আর নন মাস্কেবল মানে হলো রুম বন্ধ থাকলেও সে দরজা ভাঙা ঢুকবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি ক্লাস নিচ্ছি, একটা স্টুডেন্ট আসতে চায়, তো ওইখানে আমার স্টাফ আছে, ধরেন বেলাল অথবা রাকিব, বললো যে না স্যার ক্লাস নিচ্ছে, বলে দিছে যে ঢুকতে পারবে না। ওকে, তো আমার হয়তো একটা জুনিয়র টিচার আসলো, তাকে হয়তো বা ও বলবো যে স্যার স্যার বলছে ক্লাস নিতে। এখন আবার ডিন আসলো, ডিন আসলে কি সেইটা করা যাবে? কারণ তার প্রায়োরিটি বেশি। সো তখন সে কি করবে? দরজা খুলে দিবে, তখন এই প্রায়োরিটির কোনো দাম নেই। তো নন মাস্কেবল ইন্টারাপ্ট এরকম। তা আমাদের বাইরে থেকে যে ইন্টারাপ্ট গুলো হয়, তার ম্যাক্সিমাম ইন্টারাপ্ট গুলো হলো মাস্কেবল, যে আমি ইনেবল করে রাখতে পারি বা ডিসেবল করে রাখতে পারি। ওই যে যেমন আমার বাইরে থেকে একটা ডিভাইস কাজ করবে, আমি ডিসেবল করে রাখলে সে কাজ করতে পারবে না। আর নন মাস্কেবলটার সবচেয়ে 3-4 ধরনের হয়, এর বেশি হয় না। তার মধ্যে আপনারা সবচেয়ে যেটা ভালো পারেন সেটার নাম হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। মিনস আপনার বাইরে থেকে পাওয়ার ফেলিয়ার, আমার পাওয়ার চলে গেল, তাহলে ইফ দ্য পাওয়ার ফেইলস দেন ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। ওকে, কিছু করার নেই। পাওয়ার ফেলিয়ার হলে আমাদের কম্পিউটার সিস্টেম উইল নট ওয়ার্ক, তখন যেটা হয় যে অটোমেটিক্যালি প্রোগ্রামটা সাসপেন্ড হয়ে যায়। তো পাওয়ার ফেলিয়ারটা হলো নন মাস্কেবল। কারোর সাথে আপনার কি পাওয়ার ফেলিয়ার হয়ে গেল, সে কি বলবে যে না বস এখন মুভির একদম খুব ইম্পর্টেন্ট পার্টে আছে,
সো এখন বসকে ডিস্টার্ব করা যাবে না, কখনোই সম্ভব না, ইট উইল বি ফেইলড। হ্যাঁ, পাওয়ার ফেলিয়ার, এটা একটা সবচেয়ে বড় এক্সাম্পল নন মাস্কেবল ইন্টারাপ্টের। সো ইট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, নন মাস্কেবল ইন্টারাপ্ট তার হাইয়েস্ট প্রায়োরিটি। তো এই কারণে আমাদের পাওয়ার ফেলিয়ার হলে কিন্তু আসলে কম্পিউটারের কোনো ক্ষতি হয় না, মানে কম্পিউটার বলতে আমি মাইক্রোপ্রসেসরকে বোঝাচ্ছি। কারণ কি, যখনই সে পাওয়ার ফেলিয়ার পায়, পাওয়ার ফেলিয়ারটা যখন পাওয়ার চলে যায়, সে তো ডিজিটাল ভোল্টেজে কাজ করে, তার ভোল্টেজ যখন লো হয়ে যায় সে তখন কারেন্ট ইনস্ট্রাকশনটাকে সাসপেন্ড করে দেয়। কিন্তু ক্ষতি হয় কোথায়? এক্সটার্নাল ডিভাইসে। ধরেন আপনার র্যাম কোনো একটা কিছু পড়তেছিল, বা হার্ড ডিস্কে কোনো কিছু কপি হচ্ছিল বা এক্সিকিউট হচ্ছিল, ওইখানকার হয়তো বা পাওয়ারের কারণে ওইখানকার চিপটা জ্বলে যায়, অথবা ওইখানকার এটা ডিস্ট্রয় হয়, তখন আমার একটা ব্যাড সেক্টর পড়ে বা নষ্ট হয়। ঠিক আছে, বা পাওয়ার সাপ্লাই যদি হয়েছে সেটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ জন্য হয়। তো মাইক্রোপ্রসেসর চিপ, যেটা মাইক্রোপ্রসেসর কোনোদিন নষ্ট হবে না। এটা একটা নতুন জিনিস শিখলেন যে পাওয়ার ফেলিয়ারের আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটার কারণে পাওয়ার ফেলিয়ারের কারণে আমাদের মানে মাইক্রোপ্রসেসরের কখনো ক্ষতি হবে না। তো এই যে মাস্কেবল ইন্টারাপ্ট, এটাকে আমরা হ্যান্ডশেক ইন্টারাপ্ট বলি। মাইক্রোপ্রসেসরের দুটো পিন আছে, একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর একটাকে বলি ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। তো যখনই সে ইন্টারাপ্ট রিকোয়েস্ট করে, আমি অ্যাকনলেজ করলাম, ঠিক আছে তুমি করতে পারো। যেমন এই ছেলে বলতো স্যার আমি আসি, আমি বললাম আসো। হ্যাঁ, এটাকে, এই ধরনের হ্যান্ডশেকিং সিস্টেমটাকে বলা হয় মাস্কেবল ইন্টারাপ্ট। আর আরেক ধরনের ইন্টারনাল ইন্টারাপ্ট, যেটা আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে অনেক কিছু এক্সাম্পল দিছি, যেমন ইন্টারাপ্ট মানে কি, এক্সিকিউশন হচ্ছে প্রোগ্রাম চলতেছে, যে প্রোগ্রামের ভিতরে ওভারফ্লো হইলো, ডিভিশন বাই জিরো হইলো, তারপরে ইলিগাল কোনো অপকোড হইলো, মানে ইলিগাল আপনি লিখছেন, ভুল লিখছেন। মানে সোজা কথা, মাইক্রোপ্রসেসরের নিজস্ব প্রোগ্রামের ভিতরে, যেমন আপনার ক্লাসের মধ্যে আছেন, ক্লাসের মধ্যে আপনি পড়াচ্ছি, হঠাৎ করে স্যার আমার একটা কোশ্চেন আছে, তো এটা কি ক্লাসের মধ্যে, এই ধরনের ইন্টারাপ্টকে বলা হয় ইন্টারনাল ইন্টারাপ্ট। ঠিক আছে, তা বাদ বাকিগুলো তো আমি পড়লামই। তাহলে আমরা ইন্টারাপ্ট ড্রিভেন আইও দেখলাম তিন ধরনের। এক্সটার্নাল দুই ধরনের হয়, মাস্কেবল, নন মাস্কেবল, ইন্টারনাল, আর আমাদের থার্ড ওয়ান ইজ সফটওয়্যার ইন্টারাপ্ট বা সিস্টেম কল। ওকে, আচ্ছা। এরপরে তাহলে আমরা প্রোগ্রাম মানে আইওর সিস্টেম দুইটা আইও পড়ে ফেললাম, কিন্তু একটা ফিজিক্যাল আইও, ফিজিক্যাল আইও লজিক্যাল আইওর মধ্যে ফিজিক্যাল আইও আমরা পড়ছি, তার ভিতরে প্রথমটা পড়লাম প্রোগ্রাম আইও, সেকেন্ড আইওটার নাম দিলাম আমরা ইন্টারাপ্ট ড্রিভেন আইও, আর এটা আমাদের লাস্ট, এটার নাম আমরা ডিএমএ। ডিএমএ মানে হলো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা অনেকটা মজার। এটা মজার কি, যে এ একটা এমন সময় ডাটা ট্রান্সফার করে, ডাটা ট্রান্সফারটা হবে মাইক্রোপ্রসেসরকে ছাড়া, আইওর সাথে মেমোরির ডাটা ট্রান্সফার হবে, কিন্তু মাইক্রোপ্রসেসরের কোনো ইনভলভমেন্ট নাই, মাইক্রোপ্রসেসর জানবেও না যে আমার ডাটা প্রসেস হচ্ছে। তার মানে হলো আমাদের কম্পিউটারে কিছু আমরা কাজ করি যেখানে আসলে আমাদের মাইক্রোপ্রসেসরের কোনো কাজ নাই। যেমন আপনি একটা মুভি ডাউনলোড করতেছেন, মুভিটা ইন্টারনেট থেকে আপনি একটা হার্ড ডিস্কে সেভ করতেছেন, তো এখানে মাইক্রোপ্রসেসর কি প্রসেস করবে? হ্যাঁ, আপনি টিভি কার্ড লাগিয়ে একটা টিভি দেখতেছেন, তার কিন্তু প্রসেস করার কিছু নাই। তো ডাটা ট্রান্সফারটা হবে মেমোরি থেকে আইও, এখানে মাইক্রোপ্রসেসরের কোনো ইনভলভমেন্ট থাকবে না, মাইক্রোপ্রসেসর জানবেও না। এই ধরনের আমাদের অ্যাক্সেস গুলোকে আমরা বলি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এবং এইটা মানে লার্জলি ইউজ হয় আমাদের মাইক্রো কম্পিউটার সিস্টেমে বর্তমানে। ডিএমএ যে কোনো অপারেশন এই ডিএমএ করে, যেগুলোতে আমাদের যে বললাম আমি কপি করা, তারপরে বিভিন্ন জিনিস ডাউনলোড করা, কিছু কিছু কাজ আছে যেখানে মাইক্রোপ্রসেসরের কোনো কাজ নাই। আপনার একটা জিনিস ডিজিটাল বিট আছে, সেটা এখান থেকে আরেক জায়গায় রাখবেন, সেখানে আসলে কাজটা তো একই সেম, ডিজিটাল ডেটা আরেক জায়গায় ট্রান্সফার করবে, এখানে তো মানে প্রসেস করার কিছু নাই। সো এই ধরনের অপশনগুলো মানে অ্যাক্সেস গুলোকে আমরা বলি ডিএমএ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস অথবা ডাইনামিক মেমোরি অ্যাক্সেস। তো তিন ধরনের আমার এটা করে ডিএমএ। একটা হলো ব্লক ট্রান্সফার, এইটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। ব্লক ট্রান্সফারটা কি, যে আমাদের মেমোরিতে মাইক্রোপ্রসেসরের ভিতরে, আমি যখন নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে আমি দেখাবো যে মাইক্রোপ্রসেসর কিছু পিন থাকে। আমাদের মাইক্রোপ্রসেসর গুলো পিন, আপনারা যেমন ছোট ছোট এন্ড গেট অড গেট ইউজ করছেন, 14টা পিন থাকে, 7টা করে, এরকম মাইক্রোপ্রসেসর গুলো অনেকগুলো পিন থাকে, বর্তমানে 134 135টা পিন থাকে। আমি যে মাইক্রোপ্রসেসরটা পড়াবো 8086, এটাতে আসলে আছে 40টা পিন। তো এই মাইক্রোপ্রসেসরটাতে আমাদের দুটো থাকে, আপনার পিন থাকে। সেই পিনটাকে বলে, একটাকে বলে হোল্ড আর একটাকে বলে হোল্ড অ্যাকনলেজমেন্ট, HOLD, আর একটাকে বলে HLDA। ঠিক আছে, একটাকে বলে এই দুটো, রাইট।
তো এইটা হলো এরকম, এটা বার মানে অ্যাক্টিভ লো। এই হোল্ড পিনটা যখনই এখান থেকে একটা সিগন্যাল যায়, সাথে সাথে সে মাইক্রোপ্রসেসর বোঝে যে আমাকে হয়তো হোল্ড করতে বলা হয়েছে, তো কন্ট্রোল বাস কি করে, তার কন্ট্রোলটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে আমি অ্যাকনলেজ পাঠাই যে ঠিক আছে তোমাকে আমি এটা অ্যাকনলেজ করলাম। ওই সময় আমি ডাটা ট্রান্সফার করব। হ্যাঁ, যেমন আমি পরীক্ষা হচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি যখনই আপনার দিকে পিঠ ঘুরে সাথে সাথে আপনার দিকে তাকায় লেখা শুরু করেন, আমি কিন্তু জানতেছি না আপনি লিখতেছেন। বা আমাকে বললেন স্যার আপনাকে ও ডাকে, ওর কাছে গেলাম, আপনি এর মধ্যে লেখা দেখে দেখে লিখে ফেললেন, তা আমি কিন্তু আপনাকে দেখি নাই যে আপনি ডাটা ট্রান্সফার করবেন। এরকম যে হোল্ড মাইক্রোপ্রসেসর হোল্ড করতে বলছে, মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস কন্ট্রোল বাস ছেড়ে দিছে, ইন দ্য মিন হোয়াইল আমি ডাটা ট্রান্সফার করে ফেলছি। এই ধরনের ট্রান্সফারকে বলে ব্লক ট্রান্সফার। এবং এই ট্রান্সফার হয় মানে লার্জ মেমোরিগুলো আসলে ব্লকে আমরা পাঠাই, এটাও ক্লিয়ার হবে। আমরা বিট বাইট শুনছি, কিন্তু ওয়ার্ড ব্লক এই কথাগুলো নতুন, এগুলো আমাদের মেমোরি ইউনিট, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো শিখবো। তো আমাদের লার্জ ইউনিট আমরা যখন পাঠাই তখন আমরা ট্রান্সফার করি ব্লকে, যেটা আমরা দেখবো সামনের দিকে। এরপরে একটা মোড আছে, এটা খুব মানে টিপিক্যাল মোড, যেটা হলো একটা ক্লক মোড, যে মাইক্রোপ্রসেসর বিভিন্ন ক্লক সাইকেলে কাজ করে। তো ওই ক্লক সাইকেলে আমাদের একটা পিন থাকে যেটাকে বলে সিএলকে ক্লক, আরেকটা পিন থাকে যে পিনটাকে, এটা কিভাবে বোঝাই, ছবিটা আঁকলে আসলে ভালো হতো, যাই হোক এটা খুব সহজভাবে বুঝাই দিতেছি। মাইক্রোপ্রসেসর কি করে, বিভিন্ন এরকম এরকম ডিজিটাল ক্লক বলে, এগুলো আপনারা দেখছেন হয়তো বা। তো মাইক্রোপ্রসেসরের ক্লকগুলো কিরকম, এরকম একটু এরকম কেন, কারণ ডিরেক্ট তো 0 থেকে একদম 5 হওয়া যায় না, একটা সময় লাগে, রাইট? তো মাইক্রোপ্রসেসরের ক্লক অলমোস্ট সবগুলোই 1 থাকে, মানে আমি সবগুলোতে কাজ করব। আর আমরা নর্মাল দেখছি কি এরকম। তো এইটাকে বলা হচ্ছে সিএলকে, একটা ক্লক জেনারেটর, সে ক্লক জেনারেট করবে। আর এখানে আরেকটা পিন থাকে, সেই পিনটার নাম ইনহিবিট, আরেকটা সিগন্যাল থাকে। তো মাইক্রোপ্রসেসর করে কি, আর ক্লক তো সবসময় 1, কারণ যেহেতু সবই 1, ঠিক আছে। আর ইনহিবিট পিনটা হলো আপনার অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে এখানে যদি আমি লো দেই তাহলে 1 হবে, আর হাই দিলে 0 হবে। মাইক্রোপ্রসেসর এই দুটোকে এন্ড করে, তো এন্ড অপারেশন কি করে, এন্ড অপারেশনে সেম হলে 1 হয়, সেম না হলে 0 হয়। তার মানে 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 0 মানে 0, 1 1 হলেই শুধুমাত্র 1 হবে। তাহলে এখন ইনহিবিট পিনে যদি আমি 0 দেই, তাহলে এটা অ্যাক্টিভ লো, যেহেতু এটা অ্যাক্টিভ লো তার মানে আউটপুট কত হবে, 1, কারণ এটা অ্যাক্টিভ লো। 1 আর 1 এন্ড করলে কি হবে, 1, তাহলে মাইক্রোপ্রসেসর 1, তার মানে এখানে একটা পজিটিভ পালস সে পাবে 1, তার মানে এইটুক সময় সে কাজ করবে একটা কাজ। এটা আস্তে আস্তে আরো সামনে যখন পড়াবো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু এই জিনিসটা কিভাবে কাজ করে একটু একটু বোঝেন। এইটা যদি আপাতত এই সাইকেলটা না বুঝলে কোনো সমস্যা নেই। এরপরের সাইকেলেও সে আবার দেখবে যে এটা কত আছে, 1 যদি 1 হয় তাহলে এটা 1 হাই পালস, তো এখানে একটা সে কাজ করবে। তো আমি করলাম কি, তাকে এই এখানে আমি একটা 1 দিয়ে দিলাম, সরি, আমি এখানে একটা 1 দিয়ে দিলাম। তাহলে এইখানে যখন 1 দিব তাহলে এটার রেজাল্ট হবে 0, আর 0 আর 1 যদি এন্ড করি তাহলে এটার রেজাল্ট হবে কি 0, তাহলে সে একটা ক্লক পাবে না, সে এখানে এরকম পাবে, তার মানে এরকম একটা পাবে। তো মাইক্রোপ্রসেসর তো হাই পালসে কাজ করে, লো পালসে কাজ করবে না, তার মানে এই কাজে সেখানে চুপ করে বসে থাকবে, এই সাইকেলে সে কোনো কাজ করবে না। সো এই সাইকেল যে টাইমটা, এই সাইকেলে আমি ডাটা ট্রান্সফার করব। এর জন্য এটাকে বলতেছে সাইকেল স্টিলিং। স্টিলিং মানে চুরি, মানে আমি একটা সাইকেল, একটা ক্লক সাইকেল মাইক্রোপ্রসেসরের কাছ থেকে চুরি করে নিলাম, ও জানলোও না। তো এখানে আমি ডাটা ট্রান্সফার করব। এরকম করে আমার যখনই ডাটা লাগবে আমি ইনহিবিট পিনটাকে 1 করে দিব, 0 হয়ে যাবে, ওই ইসে আমি কাজ করে ফেলবো। তো এইটাও এক ধরনের আমার ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আর আরেক ধরনের মেমোরি অ্যাক্সেস আছে যেটাকে বলি আমরা ইন্টারলিভড। এটা সহজ মানে হলো যে এটা তখনই কাজ করবে যখন মাইক্রোপ্রসেসরের বাসটা কোনো কাজ করবে না। মানে সিস্টেম বাস বলতে আসলে বোঝানো হচ্ছে আমাদের কন্ট্রোল বাস, মানে সিস্টেম বাস ইজ এ কম্বিনেশন অফ কন্ট্রোল অ্যাড্রেস অ্যান্ড ডাটা বাস। তো এখন আলাদা আলাদা 3টা বাস থাকে, একটা বাসই এক সময় সে কন্ট্রোলের কাজ করে, এক সময় সে ডাটার কাজ করে, এক সময় সে অ্যাড্রেসের কাজ করে, এবং তাকেই আমরা বলতেছি সিস্টেম বাস। ওকে, তো কিছু কিছু সময় আছে যখন এটা
আইডল থাকে, মাইক্রোপ্রসেসর ইউজ করে না। কেমন? ধরেন আপনি 2 আর 2 যোগ করতে দিয়েছেন মাইক্রোপ্রসেসরকে, তো 2 আর 2 যোগ করে মানে যোগের ইনস্ট্রাকশনটা সে পেলো, প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে ইনস্ট্রাকশন রেজিস্টারে গেল, যে ইনস্ট্রাকশন রেজিস্টারে যে সেটা ডিকোড করে দেখলো কি যোগ করতে বলছে কাকে কাকে, 2 আর 2। তখন এই 2 আর 2 কে মাইক্রোপ্রসেসরের মেমোরিতে নিয়ে এই যে অ্যাড্রেস অ্যারিথমেটিক লজিক ইউনিটে যোগ অপারেশনটা করবে। তো এই যে যোগ অপারেশনটা যখন করবে ওই সময়টা এই কাজগুলো কিন্তু তখন সে কোনো বাস ইউজ করবে না, কারণ সে যোগ করে যোগফল কোনো একটা রেজিস্টারে রাখবে, তারপরে সে পরবর্তী ইনস্ট্রাকশনে যাবে, তখন বাস লাগবে। সো এই সময়টাতে যদি আমি কোনো ডাটা ট্রান্সফার করি তাইলে সেই ট্রান্সফারটাতে আমার মাইক্রোপ্রসেসর করবে না। সেটাই বলা হয়েছে যে ডাইনামিক ডিএমএ কন্ট্রোলার চিপস টেকস ওভার দ্য সিস্টেম বাস তখনই নেয় যখন মাইক্রোপ্রসেসর ইজ নট ইউজিং ইট, সিস্টেম বাসটা ইউজ করে না। এক্সাম্পলটা কি? মাইক্রোপ্রসেসর ডাজ নট ইউজ দ্য বাস হোয়াইল ইনক্রিমেন্টিং দ্য প্রোগ্রাম কাউন্টার অর পারফর্ম এএলএ। যেমন প্রোগ্রাম কাউন্টার আছে, পরবর্তী ইনস্ট্রাকশন অ্যাড্রেস, তাহলে তখন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু যদি 100 থাকে 101 হবে, মানে পরবর্তীটার অ্যাড্রেস। তো ওই সময় অথবা আমার যদি অ্যারিথমেটিক লজিক ইউনিটে কোনো অপারেশন হয় তখন সে এটা কাজ করে না, মানে সিস্টেম বাসটা ইউজ করে না। এই ধরনের আইও গুলোকে বলে ইন্টারলিভ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এটা একটা কন্ট্রোলার থাকে যে কন্ট্রোলার এটাকে কন্ট্রোল করে। সো এই আমাদের মডিউল 4। খুবই সোজা, আমাদের মাইক্রোপ্রসেসর সম্বন্ধে আমরা ফান্ডামেন্টাল এই 4টা মডিউলে শিখে ফেলছি। আগামী দিন ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে মডিউল 5-এ আমরা একটা মাইক্রোপ্রসেসর শুরু করব, এবং আমরা বলেছি যে 8086 মাইক্রোপ্রসেসরটা দিয়ে আমরা শুরু করব। তো তার আগে যে জিনিসগুলো সিম্পল, যে জিনিসগুলো জানার ছিল সেই বেসিকগুলো আমি এই 4টা মডিউলে ভাগ করে আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে আমরা আজকে যদি একটু রিক্যাপ করি যে আমরা আসলে শিখলাম কি আজকে ইনপুট আউটপুট সিস্টেম আমাদের কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের। তো সেখানে আমরা দেখলাম যে আমাদের শুরুতেই আমরা বললাম 2 ধরনের আইও থাকে, ফিজিক্যাল এবং লজিক্যাল। যেটাতে অপারেটিং সিস্টেম কাজ করে সেটাকে লজিক্যাল বলছি, আর যেটা অপারেটিং সিস্টেমে ইনভলভমেন্ট নাই সেটাকে আমরা বলতেছি ফিজিক্যাল। তার মানে ইনভলভমেন্ট কার আছে? আমাদের আছে। ইউজার ইনপুট দিচ্ছি, ইউজার আউটপুট দেখছে। সেই ধরনের ফিজিক্যাল আইওকে আমরা 3 ভাগে ভাগ করলাম: প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আইও এবং ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। প্রোগ্রামড আইওর কয়েকটা ধরন দেখলাম আমরা। ডিডিআর মোডে আমাদের প্রোগ্রামড আইও হয় 2 ভাবে, একটা সিরিয়াল মোডে হয়, একটা প্যারালাল মোডে হয়। এছাড়া আমাদের আরো ভালোভাবে স্ট্যান্ডার্ড ডিভেন আইও ভাবে আমরা প্রোগ্রামড আইও করি, অথবা মেমোরি ম্যাপড আইও করি। আর এই ধরনের প্রোগ্রামড আইও 2 ধরনের হয়, একটাকে বলি কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল। তো আনকন্ডিশনাল মাইক্রোপ্রসেসর সিস্টেম ইউজ হয় না, কন্ডিশনাল ইউজ হয়। তো যেহেতু কন্ডিশনাল মাইক্রোপ্রসেসর একটা ওয়েটিং টাইম বসে থাকে, সে ওয়েট করে, সেই ওয়েটিং টাইমটাকে আমার কমানোর জন্য, অপটিমাইজ করার জন্য আমরা আসলে ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইউজ করতেছি, যেটা মাঝখানে ওই সময়টার মধ্যে ইন্টারাপ্ট করে কাজগুলো করে নেবে যখনই দরকার। যেমন আমি আইও যে কাজ করি, যত আইও এই যে আপনার ইনপুট আউটপুটে যত কাজ করতেছেন মাইক্রোপ্রসেসরে বা আপনার কম্পিউটারে যত কাজ করতেছেন সব কি ইন্টারাপ্ট ড্রিভেন করে সে করে। তো ইন্টারাপ্ট ড্রিভেন আইও 3 ধরনের দেখলাম আমরা দেখলাম প্রথমে এক্সটার্নাল আবার 2 ধরনের, মাস্কেবল, নন মাস্কেবল। তারপরে আমরা দেখলাম ইন্টারনাল ইন্টারাপ্ট ড্রিভেন আইও, আর দেখলাম আমরা সফটওয়্যার ইন্টারনাল ড্রিভেন আইও বা সিস্টেম কল। এরপরে আমরা পড়লাম যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যে আমি মেমোরিটা অ্যাক্সেস করব কখন? যখন মাইক্রোপ্রসেসর কে আমি না জানিয়ে কিছু করব। কেন? কারণ কিছু কিছু আমার অপারেশন আছে যেখানে আমার কি বলে ডাটা ট্রান্সফার করব আমি মেমোরি থেকে আইওতে বা আইও থেকে মেমোরিতে, সেখানে মাইক্রোপ্রসেসর কোনো ইনভলভমেন্ট আমার লাগবে না, সেখানে আমি ডাইরেক্ট মেমোরি ইউজ করব। তো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডাইনামিক মেমোরি অ্যাক্সেস 3 ধরনের আমরা দেখলাম: ইন্টারলিভ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, তারপরে আমরা পড়লাম সাইকেল স্টিলিং, এবং একটা বললাম ব্লক ট্রান্সফার। তো মোটামুটি এই আমাদের জিনিসটা, এই চ্যাপ্টারটা আপাতত আমরা এখানেই শেষ করব। আশা করি বুঝতে পেরেছেন। যে জিনিসগুলো বুঝতে পারবেন অবশ্যই নোট করে রাখবেন, আমাকে অফলাইনে লিখবেন, মডিউলে লিখবেন, অথবা অনলাইনে যেদিন আমরা এটার ডিসকাশন ক্লাস করব সেখানে আমার সাথে ডিসকাস করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।